একটা দেশের কথা ভাবুন, যেখানে আপনি চাইলেও গুগল করতে পারবেন না, নেটফ্লিক্স দেখতে পারবেন না, এমনকি আপনার মাকে ফোন করতে গেলেও আপনাকে গুলি করে হত্যা করা হতে পারে। শুনতে সিনেমার গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু না, এটা বাস্তব। এটা নর্থ কোরিয়া, পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে বন্ধ দেশ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই দেশে এমন একটা পানিশমেন্ট আছে যেটার কথা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সেটা শুধু আপনার জন্য না, আপনি যদি কোনো অপরাধ করেন তাহলে আপনার বাবা মা, আপনার সন্তান, এমনকি আপনার নাতি নাতনিও পর্যন্ত সাজা পাবে। 3 প্রজন্ম ধরে শাস্তি। এটাকে বলে 3 জেনারেশন অফ পানিশমেন্ট রুল। এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই রুল আসলে কিভাবে কাজ করে, কেন এই দেশটা এত ভয়ঙ্কর হয়ে উঠল, আর সেখানকার সাধারণ মানুষের জীবন আসলে কেমন। আমরা সবাই নর্থ কোরিয়ার নাম শুনেছি, কিন্তু আসলে এই দেশটা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? আমরা জানি ওখানে একজন ডিকটেটর আছে, কিম জন উং। আমরা জানি ওখানে নিউক্লিয়ার উইপেন আছে, কিন্তু ওখানকার সাধারণ মানুষ কিভাবে বাঁচে, তারা কি খায়, কি পরে, কিভাবে ঘুমায়, তাদের দিনটা কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়, এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনি চমকে যাবেন। তাহলে চলুন শুরু করি একদম গোড়া থেকে। এটা বোঝার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। 1945 সালের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। এতদিন কোরিয়া ছিল জাপানের দখলে। যুদ্ধে জাপান হেরে যাওয়ার পর কোরিয়া স্বাধীন হলো। কিন্তু এখানেই একটা বড় সমস্যা তৈরি হলো। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, এই 2 সুপার পাওয়ার কোরিয়াকে নিজেদের মধ্যে ভাগ করে নিল। ঠিক যেমন ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল, তেমনই কোরিয়াও ভাগ হলো। উত্তরে সোভিয়েত ইউনিয়নের প্রভাব তৈরি হলো নর্থ কোরিয়া, আর দক্ষিণে আমেরিকার প্রভাবে তৈরি হলো সাউথ কোরিয়া। মাঝখানে একটা লাইন টানা হলো, যেটাকে বলা হয় 38 প্যারালাল। নর্থ কোরিয়ার প্রথম নেতা হলেন কিম উল সাং। এই মানুষটা ধীরে ধীরে এমন একটা সিস্টেম তৈরি করলেন যেখানে তিনি নিজেকে প্রায় ভগবানের আসনে বসিয়ে দিলেন। মানুষকে শেখানো হলো যে কিম উল সাং হলেন সূর্যের মতো, তিনি ছাড়া কোরিয়ার কোনো অস্তিত্বই নেই। এখন আপনি ভাবতে পারেন একটা দেশের মানুষ কিভাবে এটা মেনে নিল? উত্তরটা খুবই সিম্পল। তাদের সামনে আর কোনো অপশানই ছিল না। বাইরে দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো ইন্টারনেট নেই, কোনো ফরেন নিউজ পেপার নেই, কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নেই। আপনি যদি সারা জীবন শুধু একটা কথাই শোনেন, তাহলে একসময় সেটাই সত্য বলে মনে হবে। এটাকে বলে প্রোপাগান্ডা। আর নর্থ কোরিয়া প্রোপাগান্ডার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট দেশ। কিন্তু শুধু প্রোপাগান্ডা দিয়েই কি একটা দেশ চালানো যায়? এখানেই আসে আসল ভয়ঙ্কর অধ্যায়। নর্থ কোরিয়াতে সকাল শুরু হয় একটু অন্যরকমভাবে। প্রতিদিন সকালে লাউড স্পিকারে সরকারি গান বাজে। সেই গান শুনে মানুষের ঘুম ভাঙে, তারপর তারা কাজে যায়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। আপনি কি কাজ করবেন সেটা আপনি ঠিক করতে পারবেন না, সরকার ঠিক করে দেবে আপনি কোথায় কাজ করবেন। আপনি কোথায় থাকবেন সেটাও সরকার ঠিক করবে। এমনকি আপনি কি হেয়ারস্টাইল রাখবেন সেটাও সরকারই বলে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। নর্থ কোরিয়াতে সরকার অনুমোদিত মাত্র 28টি হেয়ারস্টাইল আছে। পুরুষদের জন্য 10টা, মহিলাদের জন্য 18টা। এর বাইরে কোনো হেয়ারস্টাইল রাখলে আপনি বিপদে পড়বেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা দেশ যেখানে আপনি নিজের চুলটাও নিজের মতো করে কাটতে পারবেন না, সেখানে মানুষ কতটা অসহায়? এটা শুধু চুলের ব্যাপার না, এটা কন্ট্রোলের ব্যাপার। সরকার প্রতিটা মানুষের জীবনে প্রতিটা অংশ কন্ট্রোল করে। এবার খাবারের কথা বলি। নর্থ কোরিয়াতে একটা রেশনিং সিস্টেম আছে। সরকার প্রতিটা পরিবারকে নির্দিষ্ট পরিমাণ চাল, ভুট্টা আর সবজি দেয়, কিন্তু এই পরিমাণ এতটাই কম যে বেশিরভাগ মানুষ প্রপারলি খেতেই পায় না। 1990-এর দশকে নর্থ কোরিয়াতে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষে আনুমানিক 5 লাখ থেকে 30 লাখ মানুষ মারা গিয়েছিল। ভাবুন একবার, একটা দেশের পপুলেশনের প্রায় 10 থেকে 12% মানুষ শুধু না খেতে পেয়ে মারা গেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ প্রোটেস্ট করে না কেন, পালিয়ে যায় না কেন? এই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে ভয়ঙ্কর। নর্থ কোরিয়াতে একটা সিক্রেট পুলিশ সিস্টেম আছে, যেটাকে বলা হয় বইবু। এই সিক্রেট পুলিশ সব জায়গায় আছে। আপনার পাশের বাড়ির প্রতিবেশী হয়তো আপনার উপর নজর রাখছে, আপনার অফিসের সহকর্মী হয়তো আপনার কথা সরকারকে রিপোর্ট করছে, এমনকি আপনার পরিবারের কেউ হয়তো ইনফর্মার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না, কাউকে না। ধরুন আপনি রাতে ঘরে বসে চুপচাপ সাউথ কোরিয়ান ড্রামা দেখছেন। যদি ধরা পড়েন তাহলে আপনাকে পাবলিক এক্সিকিউশনে হত্যাও করা হতে পারে। হ্যাঁ, পাবলিক এক্সিকিউশন। পুরো গ্রামের মানুষকে জোর করে আনা হয় আর তাদের সামনে গুলি করে মারা হয়, যাতে বাকিরা ভয় পায়, যাতে কেউ এই ভুল আর না করে। আর মনে আছে আমি শুরুতে 3 জেনারেশনের অফ পানিশমেন্টের কথা বলেছিলাম? এটা কোনো গল্প না, এটা বাস্তব। নর্থ কোরিয়াতে যদি আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলেন বা পালানোর চেষ্টা করেন, তাহলে শুধু আপনাকে না, আপনার বাবা মা আর আপনার সন্তানদেরও পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে পাঠানো হবে। এই ক্যাম্পগুলোকে বলা হয় কোয়ানলিসো।
এগুলো আসলে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। সেখানে মানুষকে 16 থেকে 18 ঘন্টা জোর করে কাজ করানো হয়, তাদের প্রায় কিছুই খেতে দেওয়া হয় না, অনেকে সেখানে অসুখে, অনাহারে বা নির্যাতনে মারা যায়। জাতিসংঘের একটা রিপোর্ট অনুযায়ী এই ক্যাম্পগুলোতে আনুমানিক 80,000 থেকে 1,20,000 মানুষ বন্দী আছে, আর এদের অধিকাংশই কোনো রিয়েল অপরাধ করেনি। তাদের অপরাধ শুধু একটাই, যে তাদের পরিবারের কেউ সরকারের বিরুদ্ধে কথা বলেছিল। এবার আসুন আরও একটা শকিং বিষয়ে। একদিকে দেশের মানুষ না খেতে পেয়ে মরছে, অন্যদিকে কিম জন উং এর লাইফস্টাইল দেখলে আপনার চোখ কপালে উঠবে। তার কাছে প্রাইভেট জেট আছে, লাক্সারি ইয়েটস আছে, তিনি বিদেশ থেকে ইম্পোর্টেড চিজ আনান, এক্সপেন্সিভ ওয়াইন আনান, তার একটা প্রাইভেট আইল্যান্ড আছে যেখানে ওয়াটার পার্ক আছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তিনি প্রতি বছর লাক্সারি গুডসে প্রায় $600 মিলিয়ন খরচ করেন। এই টাকা কোথা থেকে আসে জানেন? দেশের মানুষের থেকে, আর বিভিন্ন ইল্লিগ্যাল কার্যকলাপ থেকে। নর্থ কোরিয়া কাউন্টারফিট কারেন্সি তৈরি করে, ড্রাগ ট্রাফিকিং করে, সাইবার ক্রাইম করে। 2017 সালে ওয়ানাক্রাই নামে একটা বিশাল র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছিল, যেটাতে পৃথিবীর 150টা দেশের কম্পিউটার সিস্টেম আক্রান্ত হয়েছিল। পরে জানা গেছিল এই অ্যাটাকের পিছনে ছিল নর্থ কোরিয়ার হ্যাকার্স। একদিকে দেশের শিশুরা অপুষ্টিতে ভুগছে, অন্যদিকে নেতা $1 বিলিয়ন নিউক্লিয়ার উইপেন প্রোগ্রাম চালাচ্ছেন। এই কন্ট্রাডিকশনটা এতটাই বিশাল যে মাথায় ধরে না। কিন্তু এখানেই আসল প্রশ্নটা শুরু হয়, মানুষ কি সত্যিই পালাতে পারে না? পালাতে পারে, কিন্তু সেটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। নর্থ কোরিয়া থেকে পালাতে হলে প্রথমে চায়নার বর্ডার পেরোতে হয়। এই বর্ডারে আর্মড গার্ডস আছে, ল্যান্ডমাইন্স আছে, ইলেকট্রিক ফেন্স আছে। তারপর চায়না পেরিয়ে যেতে হয়, কিন্তু চায়নাতেও আপনি সেফ না, কারণ চায়না নর্থ কোরিয়ার মিত্র দেশ। তারা পালিয়ে আসা মানুষদের ধরে আবার নর্থ কোরিয়াতে ফেরত পাঠায়। তাই পালিয়ে আসা মানুষদের চায়না হয়েও লাওস বা থাইল্যান্ড হয়ে সাউথ কোরিয়াতেই যেতে হয়। পুরো জার্নিতে তার মাসের পর মাস লাগে, আর প্রতিটা মুহূর্তে ধরা পড়ার ভয় থাকে। ফার্ক ইয়নমি নামে একজন নর্থ কোরিয়ান ডিফেক্টর আছেন। তিনি মাত্র 13 বছর বয়সে মায়ের সাথে পালিয়েছিলেন। তার গল্প শুনলে আপনি কাঁদবেন। রাতের অন্ধকারে হিমশীতল ঠান্ডায় ইয়েলু রিভার পেরিয়ে তারা চায়নাতে ঢুকেছিলেন। চায়নাতে তাদের হিউম্যান ট্রাফিকার্স ধরে তার মাকে ট্রাফিকিং করা হয়। অবর্ণনীয় কষ্টের পর তারা মঙ্গোলিয়ার গবি ডেজার্টে পেরিয়ে অবশেষে সাউথ কোরিয়াতে পৌঁছান। ফার্ক ইয়নমি পরে বলেছিলেন, নর্থ কোরিয়াতে থাকতে আমি জানতামই না যে পৃথিবীটা এত বড়। আমি জানতাম না যে এখানে ইন্টারনেট বলে কিছু আছে। আমি জানতাম না যে মানুষ নিজের ইচ্ছায় কথা বলতে পারে। আনুমানিক 34,000 নর্থ কোরিয়ান ডিফেক্টর এখন সাউথ কোরিয়াতে আছেন, কিন্তু তাদের জীবনও সহজ না। তারা কালচারাল শকে ভোগেন, ডিসক্রিমিনেশন ফেস করেন, আর সবসময় তাদের এমন একটা ভয় থেকে যায় যে নর্থ কোরিয়াতে থেকে যাওয়া তাদের পরিবারের উপর কী হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সিস্টেম কেন টিকে আছে? কেন কেউ কিছু করতে পারছে না? কারণটা খুব কমপ্লেক্স। প্রথমত, নর্থ কোরিয়ার কাছে নিউক্লিয়ার উইপেন আছে, তাই কোনো দেশ সরাসরি তাদের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নিতে চায় না। দ্বিতীয়ত, চায়না নর্থ কোরিয়াকে সাপোর্ট করে, কারণ চায়না চায় না তার বর্ডারে একটা আমেরিকা ফ্রেন্ডলি ইউনিফাইড কোরিয়া তৈরি হোক। তৃতীয়ত, নর্থ কোরিয়ার ভেতরে ইনফরমেশনের এতটাই অভাব যে মানুষ জানেই না বাইরের দুনিয়া কেমন। আর চতুর্থত, ভয়। এতটা ভয়ের মধ্যে থেকে বিদ্রোহ করার সাহস পাওয়া অত্যন্ত কঠিন। কিন্তু একটা ছোট্ট পরিবর্তন হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কে পপ বা কে ড্রামার পেন ড্রাইভ আর ইউএসবি ছোট ছোট করে স্মাগেল করা হচ্ছে নর্থ কোরিয়াতে। আর যেসব তরুণরা এগুলো দেখছে তাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে, হয়তো এই প্রশ্নই একদিন পরিবর্তনের শুরু করবে। নর্থ কোরিয়ার গল্পটা শুধু একটা দেশের গল্প না, এটা আসলে একটা শিক্ষা। এই গল্পটা আমাদের শেখায় যে মানুষের স্বাধীনতা কতটা মূল্যবান। আমরা প্রতিদিন যেটুকু স্বাধীনতা ভোগ করি সেটুকু যে কতটা দামি সেটা আমরা তখনই বুঝবো যখন সেটা হারিয়ে যাবে। আমরা চাইলে গুগলে যা খুশি সার্চ করতে পারি, যা খুশি বলতে পারি, যেখানে খুশি যেতে পারি, কিন্তু পৃথিবীর একটা কোনায় 2.5 কোটি মানুষ আজও এই বেসিক অধিকারগুলো থেকে বঞ্চিত। তাদের জন্য সকাল শুরু হয় ভয়ে আর রাত কাটে অনিশ্চয়তায়। আমি মনে করি আমরা অন্তত এটুকু করতে পারি যে তাদের গল্পটা জানি, বুঝি আর পৃথিবীকে জানাই, কারণ সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। আপনার কি মনে হয়, নর্থ কোরিয়া কি কোনোদিন বদলাবে, নাকি এই সিস্টেম চিরকাল টিকে থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আসতেই থাকবো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।